আপনি শুনছেন গল্পের ঘর, গল্পের আসল আসর। এক জমিদার বাড়ির ইতিহাস, প্রেম আর রহস্য নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন নীলকুঠি। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ কাহিনী নীলকুঠি। আজ আমরা শুনবো এমন এক গল্প যেখানে ইতিহাস আর রহস্য মিশে গেছে, যেখানে প্রতিটি দরজা খুললেই বেরিয়ে আসে পুরনো দিনের চাপা কান্না। একটা পুরনো জমিদার বাড়ি, একটা বন্ধ জানলা, আর তার পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য। 1986 সাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র রুদ্র সেন এবং তার সহপাঠী অভিষা চক্রবর্তী মিলে একটি থিসিস বানাচ্ছে বাংলার বিলুপ্ত জমিদার পরিবার ও লুকিয়ে থাকা ব্যক্তিগত ইতিহাস নিয়ে। ডক্টর বীরেশ বন্দ্যোপাধ্যায় তাদের গাইড। বলেন, রাজনগরে একটা বাড়ি আছে, মল্লিক বাড়ি। জমিদার রজনীকান্ত মল্লিক একসময় ভীষণ প্রভাবশালী ছিলেন। তার মেয়ে শ্রীময়ী আজও নিখোঁজ। কেউ বলে পালিয়ে গেছে, কেউ বলে খুন, কেউ কেউ বলে সে ফিরে এসেছিল। ফিরে এসেছিল? তাহলে গেল কোথায়? সেটাই তো জানতে হবে তোমাদের। রাজনগর গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা মল্লিক বাড়ি একসময়কার রাজকীয় প্রাসাদ। এখন সেটা জীর্ণ স্তব্ধ এক স্মৃতি মাত্র। রুদ্র অভিশা মল্লিক বাড়িতে পৌঁছায় এক বিকেলে। এক বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে এসে দাঁড়ান সামনে। রজনীকান্ত মল্লিক। অভিশার নম্র গলায় বলে, আমরা গবেষণার জন্য এসেছি। আপনি যদি একটু কথা বলেন। গবেষণা? আমার ইতিহাস কারোর জানা সম্ভব না। দক্ষিণ ঘরের জানালায় কার ছায়া দেখো, তখন আর ইতিস লাগবে না। রুদ্র আর অভিশা বাড়ির ভিতর খোঁজ শুরু করে। পুরনো বুকশেলফের পেছনে পায় উমাদেবীর ডায়েরি। উমাদেবী ছিলেন রজনীকান্তের স্ত্রী। তিনি 4 বছর আগে গত হন। তার ডায়েরিতে লেখা, আমাদের মেয়ে শ্রীময়ী বদলে যাচ্ছে। ওর চোখে আগুন, ভালোবাসার আগুন। অরিন্দম নামের এক ছেলের সাথে ওর সম্পর্ক। রজনীকান্ত জানলে প্রাণ যাবে। রজনীকান্ত স্ত্রীর লেখা পড়ে অভিশা আবেগ ধরে রাখতে পারে না। সে ভাবে, ওরা তো একে অন্যকে ভালোবেসেছিল, সেই অপরাধে কি কেউ হারিয়ে যেতে পারে? রাতের বেলা রুদ্র অভিশা লণ্ঠন আর মোবাইল লাইট নিয়ে প্রবেশ করে পুরনো নীলকুঠিতে। ভেতরে জং ধরা লোহার সিন্দুক, অদ্ভুত গন্ধ এবং কাঠের মেঝের নিচে একটি গোপন চেম্বার। ওরা মাটি খুঁড়ে বের করে এক ছোট ধাতব বাক্স। ভেতরে কিছু চিঠি এবং শ্রীময়ীর একটি পুরনো ছবি। চিঠিতে লেখা, আমি পালাইনি, আমায় সরিয়ে দেওয়া হয়েছিল। অরিন্দম আজ নেই, আমার আজ শ্বাস নেই ঠিকই, কিন্তু আমি বেঁচে আছি এক ছায়া হয়ে। একদিন যদি ফিরে আসি, আমায় চিনতে পারবে তো বাবা? রুদ্র অভিশা স্তব্ধ। অভিশা চিঠি নিয়ে রজনীবাবুকে দেখালো। রজনীকান্ত মল্লিক চিঠি পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, সে এসেছিল, বলেছিল সে শ্রীময়ী। আমি বলেছিলাম প্রমাণ দে। ও কাঁদেনি, শুধু বলেছিল আমি চলে যাচ্ছি। আপনারা হারালেন মেয়েকে, কিন্তু সে তো শুধু ভালোবেসেছিল। ভালোবাসা মানেই সবকিছু নয়। আমি জমিদার ছিলাম, বাবা ছিলাম না। মল্লিক বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অভিশার চোখে যেন অদ্ভুত কিছু খেলে যায়। হাওয়া এসে তার চুল ওড়ায়। শিউলি ফুলে ভরা উঠোনের ওপর দক্ষিণ ঘরের জানলাটা যেন কিছু বলতে চায়। রুদ্র তাকে ডেকে দেয়, চলো ফিরি এবার। কিন্তু অভিশা উত্তর দেয় না। সে শুধু বলে, রুদ্র, জানো, আমার মনে হয় সিময়ীকে আমি ছুঁয়ে ফেলেছি কোথাও একটা, খুব গভীরে। মানে? গত রাত থেকে আমার স্বপ্নে একটা কণ্ঠ ঘুরে ফিরে আসছে। বলছে আমি পালাইনি, আমায় সরিয়ে দেওয়া হয়েছিল, আমি আজও বেঁচে আছি। আমি সেই কণ্ঠ শুনি যেন আমার নিজের গলা। তুমি এত ভেবো না, এটা হয়তো রিসার্চের চাপ তোমার মাথায় ঢুকে গেছে। না রুদ্র,
কখনো কখনো ইতিহাস শুধু বইয়ে থাকে না, কারোর রক্তে, কারোর স্মৃতিতে বেঁচে থাকে। আর কেউ কেউ বই নিয়ে চলে তার ভার। আমি বুঝতে পারছি সিমই আমাকে দিয়ে কিছু শেষ করতে চাইছে। তারপর তারা নিজেদের হোস্টেলে ফিরে গেল। ফিরে আসার পর অভিশা ক্রমশ বদলাতে থাকে। সে ঘুমাতে গেলেই দেখতে পায় এক ঘরের ছবি, পুরনো দেয়াল, কাঠের জানালা, আর সেই জানালার ওপারে একটা মেয়ে, সাদা শাড়ি পরা, কপালে টিপ। আর মেয়েটি যেন বলছে, জল ছবির মতন হারিয়ে গেলাম, ভালোবাসা কেবল ছায়া রেখে গেল। এক রাতে অভিশা ঘুম থেকে জেগে উঠে নিজের কণ্ঠে সেই অজানা সুর গাইতে থাকে। জল ছবির মতন হারিয়ে গেলাম, ভালোবাসা কেবল ছায়া রেখে গেল। রুদ্র ভয় পেয়ে যায়, বলে, তুমি এসব কোথা থেকে শিখলে? পরের দিন রুদ্র একটু নিজের বাড়ি যায় কিছুদিনের জন্য। আর এদিকে অভিশাপ ডকুমেন্টারি রিসার্চ শেষ করে একা আবার রাজনগরে যায়। এবার সে ঢোকে দক্ষিণ ঘরের সেই জানালার ঘরে। ঘরের ভেতর ধুলো জমা, কিন্তু জানালার কাছে রাখা শিউলি ফুল একদম টাটকা। হঠাৎ সে দেখে জানালার কাঁচে তার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে শাড়ি পরা এক মেয়ের মুখ, যেন তারই মতো দেখতে, কিন্তু চোখে এক যন্ত্রণার ছাপ। মেয়েটি বলে, তুই লিখেছিস আমার গল্প, কিন্তু তোর নিজের গল্প এখানেই শুরু হয়েছে। অভিশা ধীরে ধীরে সেই আয়নার সামনে গিয়ে যায়, যেন দুই জীবন এক হয়ে যাচ্ছে। রুদ্র ফিরে এসে দেখে অভিশা তার জন্য একটা খোলা খাম রেখে গেছে। তাতে লেখা, রুদ্র, হয়তো আমি এতদিন নিজের ভেতরেই সিমইকে খুঁজছিলাম। আজ আমি জানলার দিকে তাকিয়ে বুঝলাম ও শুধু একটা চরিত্র নয়, ও আমি ওর অসমাপ্ত গল্পকে শেষ করতে চাই। আমি রাজনগরে থাকবো কিছুদিন, ইতিহাস লিখব, শুধু কাগজে নয়, হৃদয়ে। যদি আমি আছি এটা অনুভব করতে চাও, জানালার পাশে রেখে যেও একটা শিউলি ফুল। হয়তো আমি বুঝে যাব তুমি আমাকে আজও বিশ্বাস করো। ইতি, অভিশা। তারপর অভিশা আর হোস্টেলে ফেরেনি। 2 মাস হয়ে গেছে। সে মল্লিক বাড়িতে থাকে। সে মল্লিক বাড়িতে থেকে সিময়ীর রহস্য সন্ধান করতে থাকে। রুদ্র একদিন যায় অভিশাকে ফিরিয়ে নিয়ে যেতে। অভিশা, ফিরে চলো, এসব অনেক হয়েছে, আর না, এবার হোস্টেলে ফিরে চলো। তুমি চলে যাও রুদ্র, আমি এখানে থেকে শ্রীময়ীর খুনিকে ঠিক খুঁজে পাবো, এটা আমার বিশ্বাস। এটা যদি আমি না করতে পারি, আমি শান্তি পাবো না। রুদ্র ফিরে যায়। 1 সপ্তাহ পর অভিশা মল্লিক বাড়িতে একটি স্টোর রুম দেখতে পায়। সে সেখানে ঢুকে দেখে কয়েকটি ধুলো মাখা চিঠি। চিঠিগুলো ছিল এক পুরুষের লেখা, শ্রীময়ীকে। চিঠিতে লেখা, আমরা পালিয়ে গেলে আমাদের মেরে ফেলবে। আমি পারবো না তোমায় মরতে দেখতে। যদি আমি না ফিরি, জানবে তোমায় ভালোবেসেছিলাম জীবনের চেয়েও বেশি। চিঠির নিচে নাম অরিন্দম। অভিশা জানতো সিময়ীর একটা প্রেমের ইতিহাস ছিল, কিন্তু সেটা যে এতটা কঠিন সে ভাবেনি। এভাবে আরও 6 দিন কেটে যায়। অভিশা তখনও একা রাজনগরের বাড়িতে, রুদ্র তখনও শহরে। একদিন অভিশার ঘুম ভেঙে যায় মাঝরাতে। কেউ যেন ডাকছে তাকে। সে ধীরে ধীরে দক্ষিণ ঘরের দিকে এগিয়ে যায়। জানালার নিচে বসে থাকা এক ছায়ামূর্তি বলে, তুই যদি আমায় সত্যি অনুভব করিস, তবে আমার সত্যি বের কর। আমি পালাইনি, আমায় সরিয়ে দেওয়া হয়েছিল। আমি তো সেই জন্যই এখানে আছি, কিন্তু আমাকে কেউ এই ব্যাপারে কোনো রকম হেল্প করছে না। প্লিজ তুমি নিজে কিছু বলো, তুমি না বললে আমি কিছুই জানতে পারবো না। আমার খুনি ছিল ওই শয়তান রাম কানাই, যে বহু বছর ধরে আমাদের বাড়ি কাজ করে, এখনো করে। কিন্তু ভিতরে ভিতরে আমাদের পরিবারের ওপর এক ধরনের প্রতিশোধ পরায়ণতা পোষণ করত। শুনেছি কোনো এক সময় আমাদের কোনো পূর্বপুরুষের দ্বারা লাঞ্ছিত হয়ে আত্মহত্যা করে তার বাবা। সেই ঘটনার পর থেকে সে ঠিক করেছিল এই বংশ ধ্বংস করবেই। সে জানতো আমি বাড়ির একমাত্র মেয়ে হলেও মল্লিক বাড়ির উত্তরাধিকার হওয়ার সম্ভাবনা আছে। তাই পিতৃব্যের ইচ্ছে মতো বিয়ে না হলেও অরিন্দম বা অন্য কেউ যাতে উত্তরাধিকারী না হতে পারে
কিন্তু তোমায় রামকানাই একা কী করে মারল? ওর একার পক্ষে তো এটা করা সম্ভব নয়। আমি অরিন্দমকে বিয়ে করি সেটা আমার বাবাও চাইতেন না, কারণ সে ছিল নিম্ন বর্গের ছেলে। তারা কোনো জমিদার নয় আমাদের মতো। আমি বাবার একমাত্র মেয়ে হয়ে যদি ওরকম একটা ছেলেকে বিয়ে করি, বাবার সম্মান থাকতো না। তাও আমি অরিন্দমকে ভালোবাসতাম। আমরা ঠিক করেছিলাম পালিয়ে যাব ওই রাতে। রেল স্টেশন থেকে ভোরবেলা ট্রেন ধরবো, তারপর কোথাও একটা নতুন জীবন শুরু করব। কিন্তু আমি জানি কেউ সেটা চাইছিল না, বিশেষ করে রামকানাই, যাকে আমি ছোট থেকে দেখেছি বাবার ছায়ার মতো। সেই মানুষটাই আমাকে খুন করেছে। সেই দিন আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আমি জানতাম না। তারপর রামকানাই আর ওর স্ত্রী দুজন মিলে আমাকে মেরে কুয়োয় ফেলে দিয়েছিল। তাই আমি আজও নিখোঁজ সকলের কাছে। অরিন্দম আমাকে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারেনি, সে আত্মহত্যা করে। আমি রামকানাইয়ের শাস্তি চাই, তুমি ওর শাস্তির ব্যবস্থা করে আমায় মুক্তি দাও। এই বলে সিমুই যেন কোথায় মিলিয়ে গেল। সে পরদিন সকালেই শুরু করে স্থানীয় নথিপত্র, আদালতের দলিল, জমিদার পরিবারের ইতিহাস খোঁজা। তখনই সে পায় একটি ফাইল, তাতে সমস্ত কিছুর প্রমাণ আছে। রামকানাই একটা নতুন ফাইল বানিয়ে নিজে বেঁচেছিল সেই সময়। তাতে লেখা ছিল সিমুই মল্লিক নিখোঁজ, মামলা বন্ধ, কারণ আত্মহত্যা ধরা হয়েছে। অভিষা আসল ফাইলটা হাতে নিয়ে সে পুরনো কুয়োর কাছে গিয়ে দাঁড়ায়, যেখানে এত বছর কেউ যায়নি। জায়গাটা এখন গাছ লতা দিয়ে ঢাকা। হঠাৎ মাটির নিচে কিছু কাঠের বাক্সের মতো কিছু একটা দেখতে পায়। সে সেটা খুঁড়ে বের করে। ভেতরে পাওয়া যায় একজোড়া নেকলেস, রক্তমাখা চিঠি আর একটা কানের দুল, যেটা শ্রীময়ী সব সময় পরত। উমেশা সব কিছু রুদ্রকে জানায়। রুদ্র আসে এবং তারা স্থানীয় প্রশাসনের সাহায্যে শ্রীময়ীর কঙ্কাল উদ্ধার করে, সৎকারের ব্যবস্থা করে। রামকানাই ও তার স্ত্রী যাবজ্জীবন জেল হয়। সেদিন শ্মশানে অভিষা সাদা শাড়িতে দাঁড়িয়েছিল, আর আগুনের মাঝে যেন শোনা গেল সেই কণ্ঠ, আমার গল্প কেউ লিখেছিল, আমার জন্য কেউ ফিরে এসেছিল, এখন আমি মুক্ত। হাওয়া দুলে ওঠে, শিউলি ফুল জানালার পাশে ঝরে পড়ে। রুদ্র এসে অভিষার পাশে দাঁড়ায়, বলে, তুমি তাকে মুক্ত করলে অভিশা, আর তুমি নিজেও মুক্তি পেলে। তোমাদের গল্প আজ এখানেই শেষ হলো ঠিকই, কিন্তু ইতিহাসে চিরতরে রয়ে গেল। এই ছিল আজকের গল্প। ভালো লাগলে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন গল্পের ঘর। ফিরে আসছি আবার এক নতুন গল্প নিয়ে।